বন্ধুরা, আমি জানি তোমাদের আরও বেশি খোলামেলা গল্প শুনতে ইচ্ছে করে। আরও বেশি মজাদার রসালো গল্প শুনতে ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। ওখানে আমি তোমাদের জন্য অনেক মজাদার সব ভিডিও সাজিয়ে রেখেছি, তো জলদি জলদি জয়েন হয়ে যাও। তোর দেওরের তোর দিকে কুনজর আছে তাই না রে আপা? জয়ের কথায় নয়না মৃদু হাসল। এরপর পরনের কাপড় ঠিক করতে করতে বলল, কি যে বলিস না তুই, মৃদুল তো ছোট, ও এসবের কি বোঝে? ছোট না ছাই শয়তানের হাড্ডি। তুই যখন গোসল করে ছাদে কাপড় শুকাতে চাস তখন মৃদু ওই ছাদের চিলেকোঠায় দাঁড়িয়ে তোকে কেমন চোখে যেন দেখে। নয়না এবার গামছা নিয়ে চুলা আঁচটাতে বলল, না রে জয়, তোর কোথাও ভুল হচ্ছে। মৃদু নমন ছেলেই নয়, কত নম্র ভদ্র ছেলে। ওসব ছেলেকে আমার অনেক আগেই চেনা হয়ে গেছে আপা। তোকে কিন্তু আমি আগে ভাগেই বলে রাখলাম, দেখিস আমার কথা না শুনে আবার পস্তাস না যেন। নয়না মৃদু হেসে 2 কদম এগিয়ে গিয়ে জয়ের গাল টেনে বলল, এসেছে কোন অভাব জারি রে, উনি নাকি আমায় সতর্ক করছে। যা ভাগ এখান থেকে। নয়নের কথায় জয়া মন খারাপ করে বিছানা থেকে নেমে গেল। খুব রাগ হলো, ওর আব্বাকে কথাটা বললাম আর ও বিশ্বাস করল না, আমার যে ওই লম্পট মৃদুলটাকে বিশ্বাস করল। ধুর, ভাল লাগে না। জয়ের কাণ্ড দেখে নয়না মুচকি হাসি দিল। মনে মনে খুব চিন্তা হচ্ছে ওর, বেশ কয়েকদিন ধরে খেয়াল করছে ওর দেওয়ার ওর দিকে কেমন করে যেন তাকায়। পরনের কাপড়ের একটু বেখেয়াল হলেই মৃদুল কেমন জানি ডাব ডাব করে তাকিয়ে থাকে সেদিকে। তখন ব্যাপারটাকে অত পাত্তা দিয়েনি নেই না, তবে আজকে জয়া যা বলল সেটা শুনে নয়ন আর কেমন জানি অস্বস্তি হচ্ছে। সত্যিই কি মৃদুল এমন নিম্নবিত্ত পরিবারের মেয়ে? নয়না মাধুর্যের সাথে পারিবারিকভাবে বিয়ে হয়েছে। অবশ্য নিম্নবিত্ত হলেও জামাইকে খুশি করার কম চেষ্টা করেননি ফেলনা। জামাই যখন যা চেয়েছে তখনই তাই দেওয়ার চেষ্টা করেছে, তবে এইবার যা চেয়েছে সেটা ওনার সাধ্যের বাইরে। 2,000,000 টাকা চেয়েছে। উত্তরের চরের 2টো জমি একটা অনেক আগেই বিক্রি করেছেন তিনি, বাকি যেটা ছিল সেটা রেখেছেন ছোট মেয়ের জয়ের জন্য। এহেন অবস্থায় টাকা দিতে না পারায় নয়নকে এখন 2 বেলা শারীরিক মানসিক 2 অত্যাচারই সহ্য করতে হয়। নয়না মুখ ফুটে কিছুই বলতে পারে না। আগে থেকে নয়না খুব শান্ত আর সাবলীল মেয়ে, তবে জয় আর নয়নের বিপরীত। জয়ের সামনে যদি নয়না এতটুকুও খোঁটা খায় তাহলে জয় আক্ষেপে নয়ন আর শ্বশুর শাশুড়িকে মাথায় তোলেন। এজন্য কম কথা শুনতে হয় না নয়নকে। সন্ধ্যায় মাধুর্য এসছে। নয়না যেন উৎফুল্ল, এর শেষ নেই। কত ধরনের খাবারের আয়োজন করছে, নিজের হাতে রান্না করছে সব। জয়টা কাল চলে গেছে, মেয়েটা না বললাম আর 2টো দিন থাক। আজকে থাকলে 2টো খেয়ে যেতে পারত। থাকলে কি এমন রেঁধেছিস সেটা ঠিকই বলতে পারত জয়টা। মনে মনে বলল নয়না। খাওয়া দাওয়া শেষ করে বাসন কোসন মেজে ঘরে ঢুকল। ঘরে ঢুকতেই শুরু হলো টর্চার। অনেক বারণ করা সত্ত্বেও শুনল না মাধুর্য। ক্ষুধার্ত হায়নার মতন ঝাঁপিয়ে পড়ল নয়নার ওপর। সারাদিনের ক্লান্তি আর অবসরে নিয়ে ধকল নয়না আর নিতে পারল না, অজ্ঞান হয়ে গেল। ইদানিং প্রায় হুটহাট করে অজ্ঞান হয়ে যায় নয়না। স্নান ঘরে স্নান করার সময় নয়না টের পেল 2টো চোখ নয়নার অর্থ আবৃত শরীর দেখছে। কেমন জানি অস্বস্তিতে পড়ল নয়না। শরীর ঢেকে তারা, তাই স্নান ঘর থেকে বেরোল নয়না। বের হতে দেখল মৃদুল বাথরুমের পিছনটায় দাঁড়িয়ে আছে। নয়নকে দেখে মৃদুল তড়িঘড়ি সরে গেল। নয়ন আর কেমন জানি সন্দেহ হল, তবু মৃদুলকে কিছু বলল না। ভাবল মাধুর্যকে বলবে ব্যাপারটা। রাত্রিবেলা চেয়ারে বসে আপন মনে সিগারেট টানছে মাধুর্য। নয়না অনেকবার মাধুর্যকে সিগারেট খেতে বারণ করেছিল, কিন্তু মাধুর্য সে কথা কানেই নেয়নি। উল্টে নয়নাকে বলেছিল, আমি সিগারেট খাই, তাতে তোর কি সমস্যা? যদি খুব বেশি সমস্যা হয় তাহলে তোর বাপের বাড়ি চলে যা। আমি তোর বাপের টাকায় সিগারেট খাই না, এ নিয়ে আরেকটা কথাও বলবি না তুই। আসছে হালকা পীড়িত দেখাতে। তখন থেকেই মাধুর্যকে সিগারেট নিয়ে আর কিছু বলে না নয়না। প্রথম প্রথম সিগারেটের ধোঁয়ায় খুব কাশি হতো নয়নার, তবে এখন বেশ রয়ে গেছে। পাকঘরের কাজ শেষ করেই আঁচল দিয়ে হাত মুছতে মুছতে ঘরে ঢুকল নয়ন। বিছানায় ঝাড় দিতে দিতে বলল,
তোমাকে একটা কথা বলতাম, মাধুর্য গম্ভীর গলায় উত্তর দিল। বল। রাগ করবে না তো? নয়নার কথায় মাধুর্য হালকা চটে গিয়ে বলল, এই বেশি ঢং করবি না তো, বলতে হলে বল, না বললে চুপচাপ শুয়ে পড়। নয়না চমকায় না মাধুর্যের এই রূপের সাথে। এর আগেও তার সাক্ষাৎ হয়েছে। কোমল কণ্ঠে বলল, মৃদুলকে না, আমার কেমন কেমন থেকে। নয়নার কথায় মাধুর্য চমকে গিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ালো, ভুরু গোঁজকে বলল, মানে কি বলতে চাইছিস তুই? না মানে আমার দিকে মৃদুল কেমন কেমন করে যেন তাকায়। আবার আজকে গোসল করার সময়। এইটুকু বলে থেমে গেল নয়না। মাধুর্য তীব্র কৌতূহল নিয়ে বলল, কি হয়েছে গোসলখানায়? মৃদুল আমার গোসল দেখছিল। কথাটা বলার সাথে সাথেই মাধুর্য নয়নাকে ডান হাত দিয়ে কষে থাপ্পড় মারল। সাথে সাথেই নয়না ও মাগো বলে চিৎকার দিল। আমার ভাইকে নিয়ে বানিয়ে বানিয়ে আমার কাছে মিথ্যা বলছিস? আমার অমন সুন্দর ভাইটাকে তুই লম্পট বলছিস? দাঁড়া। এই বলে মাধুর্য নয়নের হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে এসে চিৎকার করে, মা, বাবা, এই দেখে যাও তোমার বুয়ের কাণ্ড। চিৎকার করে বলতে থাকল, তুই আমার ভাইটাকে লম্পট বলিস? নয়নার চুল টেনে আরও দুটো থাপ্পড় দিল মাধুর্য। নয়না কিছু বলতে পারছে না, শুধু ও মাগো বলেই চিৎকার দিচ্ছি। এর মধ্যেই বাড়িতে এত হট্টগোল শুনে দরজা খুলে মাধুর্যের বাবা মা মৃদুল বের হয়ে আসলো। মাধুর্যের বাবা দোতলা থেকে সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, কি হয়েছে রে, এভাবে ভোর রাতের ষাঁড়ের মতন ডাকছিস? ডাকছি কি আর সাধে? তোমার এই গুন্ধর বউ মৃদুলের নামে কান ভারী করছে বলে কিনা মৃদুল নাকি চুপি চুপি ওর গোসল দেখে আবার মারতে শুরু করল মাধুর্য। এবার শুধু থাপ্পড় নয়, সাথে সজোরে লাথিও দিতে লাগল নয়ন আর পেটে। মাধুর্যের কথা শুনে মৃদুল ওর মাকে জড়িয়ে ধরে বলল, দেখেছ মা, আমি তোমাকে বললাম না ভাবি আমাকে নিয়ে মনে মনে কোন প্ল্যান করছে। আজ দেখলে তো শেষ পর্যন্ত এত বড় মিথ্যে কথা। মৃদুলে এবার মাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করল। মৃদুলের মা এবার প্রচণ্ড চটে গেলেন, হাঁটু পর্যন্ত কাপড় তুলে সিঁড়ি দিয়ে নেমে এসে নয়নার চুলের মুঠি ধরে বলল, তুই আমার ছেলেকে লম্পট মনে করিস? বলেই ঠাস ঠাস করে থাপ্পড় দিতে লাগল। না হয় না কিছু বলার জন্য মুখ খুলতে ধরলেই তার সেই বলাটার হলো না। সজোরে ধাক্কা খেল দেওয়ালের পিলারের সাথে। মাথা ফেটে রক্ত বেরোতে থাকল। চোখ মুখ অন্ধকার হয়ে আসবে মনে হচ্ছে। সেই সময় ও মাধুর্যের এলোপাথারির পা দিয়ে লাথি মারা থামল না। শরীর আস্তে আস্তে অসাড় হয়ে আসতে লাগল। জ্ঞান হারানোর শেষ মুহূর্তে অস্পষ্ট গলায় শুনতে পেল মাধুর্য, মার ওকে মার। শেষে কিনা আমার আর কিছু শুনতে পায়নি নয়ন, তার আগে জ্ঞান হারিয়ে ফেলেছে। পিস্তল পারে 3টে অজ্ঞাত লাশ পাওয়া গেছে। লাশগুলো সব বস্তার মধ্যে বন্দী। হাত পা বাঁধা ছিল। লাশের গায়ে কোন কাপড় ছিল না দেখে মনে হচ্ছে 2টা পুরুষ আর একটা মহিলার লাশ। কিন্তু লাশের মুখ আইডেন্টিফাই করা যায়নি। লাশের মুখ সম্ভবত অ্যাসিড দিয়ে ঝলসানো হয়েছিল, তাই হয়তো লাশগুলোর শরীর থেকে চামড়া ছিঁড়ে ছিঁড়ে গেছে। ইতিমধ্যে ওই থানার অন্তর্গত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্তের জন্য লাশ ফরেনসিক টিমের কাছে স্থানান্তর করা হয়েছে। পুলিশ সুপার সাংবাদিকদের আশ্বস্ত করেছেন, উনি যেই হোক না কেন তাকে অতি শীঘ্রই আইনের হেফাজতে নেওয়া হবে। গত 3 দিন ধরে রায় বাড়িতে আলো ঢোকেনি বলতে বাড়ির ভিতর আলো ঢোকার জন্য কোন দরজা বা জানালা খোলা হয়নি। যে রায় বাড়িতে প্রতিদিন সামান্য বিষয় নিয়ে হট্ট করলেই এই থাকত, সেই রায় বাড়িতে কোন মানুষের পায়ের আওয়াজই শোনা যায়নি। বিষয়টা খুব গোলমেলে থেকেছে রায় বাড়ির পাশের প্রতিবেশী সুধীর বাবুর কাছে। সম্পর্কে রায় বাড়ির সাথে তার সম্পর্কের টান বলা নেই, কওয়া নেই। কুটকুরে সব গেল কোথায়? বাড়ির ভিতরে যে কেউ নেই সেটা তিনি ভালোই টের পেয়েছেন। শুধু তিনি কেন, আশেপাশের বাড়িগুলোর লোকজনও টের পেয়েছেন। সেদিন রাতে বাড়ির ভিতর যে বড় কিছু একটা ঘটেছে সেটাও তারা বেশ টের পেয়েছেন। কি করবেন ভাবতে ভাবতে বাধ্য হয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকল সবাই। ভিতরে ঢুকে তাদের চোখ চড়গাছ। টর্চের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে একটা মেয়ে ফ্লোরে পড়ে আছে, সমস্ত ফ্লোর জুড়ে রক্ত। অর্থ আবৃত মেয়েটাকে চিনতে সুধীর বাবুর ভুল হয়নি। দৌড়ে গিয়ে নয়ন আর মাথার নিজের কোলে তুলে নিয়ে সুধীর বাবুর চিৎকার করে বলল, এই নয়না,
কি হয়েছে তোর? নয়ন আর কিছু বলছে না, শুধু গঙ্গাচ্ছে। নয়ন আর এমন অবস্থা দেখে সুধীর বাবু আর অন্যদের বুঝতে ভুল হয় না নয়নের সাথে আসলে কি হয়েছে। আনাড়ি হাতে নয়নার পরনের কাপড় শালীনভাবে ঢেকে দিয়ে অ্যাম্বুলেন্সকে ফোন করেন সুধীর বাবু। চোখ দিয়ে অনবরত পানি ঝরছে তার। নয়নে গিয়ে নিজের মায়ের মতন দেখেন তিনি। জানোয়ারগুলো যে নয়ন আর এমন অবস্থা করবে সেটা সুধীর বাবুর আর ভাবতেও পারেননি। একটু পরে অ্যাম্বুলেন্স এসে নয়নাকে সদর হাসপাতালে নিয়ে যায়। অ্যাটেন্ড টু মার্ডার কেস, পুলিশ এসছে, সমস্ত বাড়ি সার্চিং নিচ্ছে। না, সবকিছু ঠিকই আছে, টাকা পয়সা সোনা চাঁদি সব বাড়িতেই আছে। তাহলে বাড়ির সবাই গেল কোথায়? সব মোবাইলই তো বাড়িতে আছে তাহলে। এসএসসি ফাহাদ মাথায় হাত দিয়ে চিন্তা করতে লাগল, ভিকটিমকে মারা কোন ব্যাপারই ছিল না। রায় বাড়ির জন্য নয়নাকে যদি মারতে চাইত তাহলে এমন আধমরা অবস্থায় রেখে কেন গেল? ওরা ইচ্ছে করলে নয়নাকে মেরে কোথাও গুম করে নিশ্চিন্তে পালিয়ে যেতে পারত, সাপও মরত আর লাঠিও ভাঙত না। কিন্তু সেটা না করে নয়নাকে আধমরা রেখে বাড়ি থেকে কিছু না নিয়ে হঠাৎ করে উধাও হয়ে গেল সবাই। এর মধ্যে নিশ্চয়ই কোন গণ্ডগোল আছে। ফরেনসিক রিপোর্ট থেকে ফোন এসছে। পুলিশ সুপার তারেক রহমান ল্যাবের বাইরে পায়চারি করছে। হঠাৎ করে ডক্টর তুর্য আর ল্যাব থেকে বেরোল। ও মিস্টার তারিক, আপনি এসছেন, আসুন ল্যাবে আসুন, আপনাকে একটা জিনিস দেখাবো যেটা দেখলে আপনি চমকে যাবেন। এই বলে ডক্টর তুর্জয় আবার ল্যাবে ঢুকল, সাথে পুলিশ সুপার তারেক রহমান। এভিডেন্স বলিত একটা রড হাতে নিয়ে ডক্টর রাতুল পুলিশ সুপার তারেক রহমানের হাতে দিলেন। দীর্ঘ সময় রডের দিকে তাকিয়ে থেকে কিছু বুঝতে না পেরে অবশেষে বললেন, এটা কি রড? সেটা তো বুঝেছি, কিন্তু এটা আমার হাতে কেন দিলেন মিস্টার তারেক? এটা আসলে যেমন তেমন রড নয়, এটাকে বলে জয়নিং রড। মানে? তারেক রহমানের কথায় ডক্টর তুর্জয় প্রযুক্তির স্ক্রিনে একটা কাটা পায়ের হাড়ের ছবি দেখিয়ে বলল, মিস্টার তারেক, এই ছবিটা মানুষের পায়ের হাড় ভাঙাটা দেখতে পাচ্ছেন, সেটা আপনার হাতের রডটা দিয়েই জয়েন করা হয়েছে। এখনো ঠিক বুঝলাম না। বুঝবেন বুঝবেন, দাঁড়ান বোঝাচ্ছি। মিস্টার তারেক, হাড় ভেঙে গেলে কিভাবে প্লাস্টার করা হয় সেটা নিশ্চয়ই দেখেছেন। হ্যাঁ, যদি মানুষের হাড় ভেঙে পিষে যায় বা বেঁকে যায় তখন এই রকম রড দিয়ে সেই হাড় প্লাস্টার করা হয়। বুঝলাম, তবে এটা এখন কি কাজে আসবে? পুলিশ সুপার তারেক রহমানের কথায় ডক্টর রাতুল মৃদুল হাসল। এরপর রডটা হাতে নিয়ে নিতে বললেন, মিস্টার তারেক, রডের গায়ে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেটা দিয়েই খুনি পর্যন্ত পৌঁছে যাবেন, বুঝলেন? না, এই রডের গায়ে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন তেমনি প্রত্যেকটা রডের গায়ে আলাদা আলাদা নাম্বার থাকে, আর সেটা দিয়ে হসপিটালে চেক করালেই বরের আসল রহস্য খুঁজে পাওয়া যাবে। ও মাই গড, ইউ আর দ্য জিনিয়াস ডক্টর তুর্জয়, আপনি তো আমার কাজটা আরও সহজ করে দিলেন। পুলিশ সুপার তারক রহমানের কথায় ডক্টর তুর্জয় মৃদু হেসে বললেন, মিস্টার তারেক, ইটস মাই ডিউটি। 5 সদস্যের টিম গঠন করা হয়েছে। আগন্ত 3টা মার্ডারেকে সলভের জন্য ইতিমধ্যে রডের নাম্বার আর পিচ 341 প্রত্যেকটি পুলিশ স্টেশনে ফ্যাক্স করে পাঠানো হয়েছে। সব হসপিটালের জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ সুপার তারেক রহমান থানায় নিজের ডেস্কে বসে 2 হাত থুতু নীতি দিয়ে বলল, যাক, অবশেষে একটা ক্লুজ পাওয়া গেল। মেজাজ নয়না সেদিন রাতে আপনার সাথে আসলে কি হয়েছে? আজ 3 দিন পর নয়নার জ্ঞান ফিরল। নয়নার বাবা মা বোন নিখোঁজ, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই জন্য নয়নার দেখাশোনা করার জন্য এক্সট্রা নার্স রাখা হয়েছে। এসিডি ফাহাদ আর একদল রিপোর্টার দাঁড়িয়ে আছে নয়নার বেডের সামনে। সারা দেশ নয়নার টর্চার কেচে জেগে উঠেছে। যে কোন চ্যানেল খুললেই শুধু নয়নের মার্ডার কেসের ব্রেকিং নিউজ। সাংবাদিকের কথায় নয়না ভাঙ্গা গলায় বলতে লাগল, সেদিন রাতে আমাকে দেওয়ালে ধাক্কা দিয়ে ফেলে দিলে আমি অজ্ঞান হই। তারপর যখন জ্ঞান ফেরে তখন নিজেকে আমার দেওয়ার মিডুলের বেডে পাই। আস্তে আস্তে বেড থেকে উঠি। আমি বেড থেকে ওঠার পর আমি বুঝতে পারি কেউ আমাকে। এতটুকু বলে নয়না হাত দিয়ে নিজের মুখ চেপে ধরে ফুঁপিয়ে কাঁদতে শুরু করে। নায়ক এমন কাণ্ড দেখিয়ে এসিপি ফাহাদ কিছুটা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, তারপর? না না, কিছু বলছে না, শুধু ফুঁপিয়ে কাঁদতে থাকল। সাংবাদিকরা কৌতূহলে হন্য হয়ে বলল, তারপর কি হলো মিসেস নায়না, প্লিজ বলুন।
আমি বুঝতে পারি কেউ আমাকে তার রাতের শিকার বানিয়েছে, তার আকাপ খার পণ্য বানিয়েছে। বিছানা থেকে কোন মতে উঠে দরজা থেকে বেরোতেই আমি আমার শ্বশুরের গলা শুনতে পাই, সরকার মশায়, নয়নার তো কাজ শেষ, ওকে রাইখা আর কি হইব। ঠিকই কইছেন রায় মশাই, আমিও সেটাই ভাবছিলাম, কাজ যখন হইয়া গেছে তখন বাড়তি বোঝা লইয়া কি হইব, খালাস কইরা দিই। বাবা, চিৎকার করে বললাম আমি, আর সাথে সাথে আমার কথায় সবাই আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকায়। হঠাৎ করে পাশ থেকে জয় বলে, ও তো সব শুনে নিয়েছে, এখন কি হইব? কি আর হইব, সোজা জমের রাজ্যের যাইব। হেলো নাতের কথায় সবাই হাহা করে হেসে উঠল। আমি কিছু বলতে চাইলাম, কিন্তু হঠাৎ করে পিছন থেকে কে যেন আমার গলা টিপে ধরেছিল। ছট করতে করতেই আমার তলপেটে দুইটা ঘুষি দেশে। বলিষ্ঠ হাত থেকে নিজের বাঁচাতে চাইছিলাম, কিন্তু পারিনি। আমাকে জোরে ধাক্কা দেয় সিঁড়ি থেকে গড়িয়ে পড়তে পড়তে। কিসের সাথে যেন ধাক্কা খাই আমি, তারপর আর কিছু মনে নেই আমার। ও মাই গড, শেষে কিনা আপনার বাবা মা আপনাকে খুন করতে চেয়েছিল। জানি না, আমি কিচ্ছু জানি না। জানেন এসিপি স্যার, আমি সেদিন প্রচণ্ড শক খেয়েছিলাম। প্রচণ্ড শক। কি এমন স্বার্থে আমার বাবা মা আমাকে মেরে ফেলতে চায়, কি জন্য বলতে পারেন? এসিপি ফাহাদ কিছু বলল না, বসে থেকে উঠে দাঁড়াল। সাংবাদিকদের ইন্টারভিউ শেষ, এক এক করে বের হয়ে যেতে লাগল তারা। এসিপি ফাহাদ হাসপাতালের জানালার গ্রিল ধরে ভাবতে লাগল, কি এমন কারণ থাকতে পারে যার কারণে জন্মদাতা পিতা তার নিজের মেয়েকে মেরে ফেলতে চায়? কি এমন স্বার্থ? হঠাৎই দরজার সামনে দাঁড়িয়ে সদরের পুলিশ সুপার তারেক বল, আসতে পারি মিস্টার ফাহাদ? এসিপি ফাহাদ দরজার দিকে তাকিয়ে বেশ অবাক হল। পুলিশ ড্রেসে পরা এরা আবার কারা? আসুন, কে আপনারা? আমি সদর পুলিশ সুপার তারেক রহমান, আর ইনি কনস্টেবল বিজয়। ইনি হলেন কনস্টেবল ফারুক। তা আপনারা এখানে? আসলে আমরা এসছি একটা কেসের হেল্প নিতে। বলুন, আমি আপনাদের জন্য কি করতে পারি? 4 দিন আগে আমরা তিস্তার তীরে বস্তাবন্দি 3টে লাশ পাই। লাশগুলো আমরা যখন পোস্টমর্টম করি তখন আমরা একটা লাশের পায়ের হাড় থেকে জয়নিং রড পাই। পরে সেই জয়নিং রডের খোঁজ নিতেই জানতে পারি সেটা আপনার ভিকটিম নয়নার বাবার পায়ে। কি বলেন অফিসার? না, এমন হতে পারে না, কখনোই না। আমার বাবা মা কিছুতেই মরতে পারে না। তারেক রহমানের কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনছিল নয়না। জন্মদাতা পিতার মৃত্যুর খবর শুনে নয়ন আর মনে হল যেন কে তার হৃৎপিণ্ডের হাতুড় দিয়ে সজোরে মেরেছে। চিৎকার করে এতটুকু বলি, অতিরিক্ত মানসিক চাপ। নয়ন আর সেন্সলেস হয়ে যায়। এসিপি ফাহাদ অবাক দৃষ্টিতে পুলিশ সুপার তারিখের দিকে চেয়ে আছে। কি হচ্ছে এসব? প্রথমে নয়নাকে মেরে ফেলতে চাওয়া, এরপর তিস্তার ঘাটে তাদের লাশ পাওয়া। অবশ্য তারেক রহমান এখনও শিওর না যে লাশগুলো নয়নার বাবা মা আর বোনেরই হবে। কিন্তু লাশগুলো যদি নয়নার বাবা মা আর বোনের হয়, তাহলে নয়নার শ্বশুরবাড়ির সদস্যরা কোথায় গেছে? নাকি ওনারাই নয়নের বাবা আর বোনকে মেরে ফেলেছে? ঘোর ষড়যন্ত্র নিশ্চয়ই। কোন বডস্ট কাহিনী আছে এই খুনগুলোর পিছনে। বিট করে বললেন তারেক রহমান। ফরেনসিক রিপোর্ট থেকে ফোন এসেছে, লাশগুলোকে আইডেন্টিফাই করা গেছে। দুটো নয়ন আর বাবা মা, আর একটা এখনো আইডেন্টিফাই করা যায়নি। কিন্তু তারপরেও এই কেসের রহস্য থেকে কিঞ্চিত বের হতে পারেনি পুলিশ সুপার তারিক আর এসএসসি ফাহাদ। পুলিশ সুপার তারেক রহমান জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে, আর এসিপি ফাহাদ চেয়ারে বসে কিউব মিলাচ্ছেন। বুঝলেন এসিপি ফাহাদ, আমার কেন জানি মনে হচ্ছে আমরা ভুল পথে হাঁটছি। বারান্দা থেকে এসে সোফায় পা তুলে বসতে বসতে বললেন কথাটা। পুলিশ সুপারের কথায় এসিপি মাথা তুলে কিছুক্ষণ তারেক রহমানকে বুঝতে চেষ্টা করল। কিছুই বুঝতে না পেরে অবশেষে বলল, আপনার এমন মনে হওয়ার কারণ? দেখুন এসিপি ফাহাদ, আপনার ভাষ্য মতে সুধীর বাবু যখন রায় বাড়িতে অর্থাৎ নয়ন আর বাড়ির ফ্লোরে পায় তখন তার জ্ঞান ছিল, তবে দুর্বলতার কারণে ঘুমাচ্ছিল, তাই তো? এক্স্যাক্টলি তাই। কিন্তু এর সাথে আপনার কথার কি সম্পর্ক? দেখুন এসিপি ফাহাদ, নয়নের কথা অনুযায়ী নয়ন আর জ্ঞান ফেরে ওকে মারা 3 দিন পর, মানে 15ই এপ্রিল। কিন্তু জ্ঞান ফেরার পর সে চিৎকার করা বাদ দিয়ে শুধু গঙ্গাচ্ছিল। সে তো ইচ্ছে করলেই চিৎকার করতে পারত।
সুধীর বাবু যদি নয়নাকে টর্চারের চিৎকার শুনতে পেয়েছে, সে তো নয়নার বাঁচার চিৎকার শুনতে পাবে, তাই তো এসিপি ফাহাদ। হ্যাঁ, সেটা তো বুঝেছি, কিন্তু দেখুন নয়নে সেটা করেনি তাতে কি হয়েছে, হয়তো বেশি দুর্বল ছিল। টেবিলে রুবিক্স কিউব রাখতে রাখতে কথাটা বলল এসিপি ফাহাদ। আহা, আপনি একটু বোঝার চেষ্টা করুন। নয়না একটু চেষ্টা করলেই কিন্তু নিজেকে বাঁচাতে পারত, কিন্তু সেটা করেনি ভেবে দেখেছেন কেন? এসিপি ফাহার মাথায় হাত দিয়ে চুলকাতে চুলকাতে বললেন, না তো। কারণ নয়নে হয়তো চেয়ে চেয়ে নিজের এমন অবস্থা দেখিয়ে সবাইকে নিজের কথার ছলনায় ভোলাবে। ওয়ার্ড কি বলছেন? নয়না এমনটা করতে যাবেই বা কেন? যাতে তার লস ছাড়া লাভ নেই। চমকে উঠে চিৎকার করে বললেন এসিপি ফাহাদ। হাসালেন এসিপি ফাহাদ। রায় পরিবারের একবার দিকে খেয়াল করেছেন। গোটা 1,000,000,000,000 টাকার সম্পত্তি আছে। তো কি হয়েছে? সামান্য কটা টাকার জন্য নিজের বাবা মাকে মেরে ফেলবে না? না তারেক রহমান, আমি কিছুতেই আপনার কথার সাথে একমত হতে পারছি না। আমি তো বলছি না এমনটা হয়েছে। যদি হয়। এসিভি ফাহাদ কিছুক্ষণ যেন ভেবে বলল, হতেও পারে। রাত 11টা, চারপাশ সংসার, নীরবতা। ফাহাদ আর তারেক রহমান একটু আগে ঘুমিয়েছে। হালকা তন্দ্রায় আচ্ছন্ন হয়েছে। কেবল তখনই এসিপি ফাহাদের ফোনটা বেজে উঠল। এসিপি ফাহাদ ধরফ করে ঘুম থেকে উঠলেন। এত রাতে আবার কে ফোন দিল? প্রচণ্ড বিরক্তি নিয়ে ফোন ধরতেই ওপাশ থেকে কেউ বলল, স্যার, না ম্যাডামকে কেউ মারার চেষ্টা করেছে। ওনার বুকের বা পাশে গুলি করেছে। এসিপি ফাহাদ ধরফর করে শোয়া থেকে উঠলেন। উনার সমস্ত তন্দ্রা যেন হঠাৎ উবে গেছে। তোমরা ডিউটিতে থাকতে তো এটা কেমন করে হলো? মনে হয় স্পাইগার দিয়ে অ্যাটাক করেছে। ওকে, টিমকে রেডি থাকতে বলো, আমি এক্ষুনি আসছি। ফোন কেটে দিয়ে পুলিশ সুপার তারেক রহমানকে ডাকতে গিয়ে এসিপি ফাহাদ হুমড়িকে ফেলল। সমস্ত ফ্লোর জুড়ে রক্তারক্তি অবশ্য। শরীরে 3টে টুকরো হয়ে মেঝেতে পড়ে আছে। এসিপি দৌড়ে কালো মাস্ক পরা সুঠাম দেহের লোকটাকে ধরতে গেল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কাঁচের জানালা খুলে এখুনি পালিয়ে গেছে। সকাল 7টা। পুলিশ সুপার তারিখের বাড়ি থেকে উনার মা, ভাই, সদ্য বিবাহিতা বউ এসছে। তারেক রহমানের পরিবার শোকে কাতর হয়ে আছে। ওনার মা, স্ত্রী বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে। আর ওনার ছোট ভাই দরজার একপাশে পাথরের মতন একগুম হয়ে বসে আছে। ভাইয়ের হঠাৎ মৃত্যুর খবরটা মেনে নিতে পারেনি হয়তো। পুলিশ সুপার তারেক রহমান এই অবস্থায় কিভাবে ওনাদের সান্ত্বনা দেবেন সেটা বুঝে উঠতে পারছেন না। সে নিজেই প্রচণ্ড ক্রাইসিসে আছে। যে মানুষটা গতকাল রাত পর্যন্ত তাকে কত ধরনের লজিক দেখাচ্ছিল কে জানত, হঠাৎ করে একটা উড়ন্ত চিঠি এসে তাকে লজিক ছাড়াই উপরে নিয়ে যাবে। নয়নের অবস্থা মোটামুটি ভালো। বড়ি থেকে গুলি বের করা হয়েছে। সুধীর বাবু আর নয়না এক দুঃসম্পর্কের পিসিমা নয়নাকে দেখতে এসছে। পুলিশ সুপার তারেক রহমানের বড়ি উনার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওপর মহল থেকে খুব চাপ আসছে এসিভি ফাহাদের ওপর। এত গার্ডের পরেও তারেক রহমান আর নয়নের ওপর হামলা হলো কিভাবে? প্রত্যেকটা টিভি চ্যানেলে ব্রেকিং নিউজ। আপনি আফা? হ্যাঁ, আমি আফা, সিক্রেট স্পাই এজেন্ট। ও ভেতরে আসুন। কমিশনার স্যার আপনার কথা আমাকে বলেছেন। কমিশনার রাশেদ খান নয়না আর তারেক রহমানকে শেষ 5 আফাব আহমেদকে নিয়োগ করেছেন। যদিও প্রাইভেট এজেন্ট, তবে এই কথাটা ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া আর কেউ জানে না। কমিশনার স্যার হয়তো আপনাকে সবকিছুই বলে দিয়েছেন। এখন সরাসরি কাজের কথায় আসি, কি বলেন মিস্টার আফা? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, চোর যে জানালাটা দিয়ে পালিয়েছে সেই জানালাটা একবার দেখাতে পারবেন? হ্যাঁ অবশ্যই, চলুন আমার সাথে। এসিপি ফাহাদ উঠে তারেক রহমান যে ঘরে ছিল সেই ঘরে যেতে লাগল। তরুণ স্পাই এজেন্ট আফাব আহমেদ চুপচাপ এসিপি ফাহাদকে অনুসরণ করতে লাগল। এসিপি স্যার, এই চ্যানেলটা কতদিন আগে পরিষ্কার করেছিলেন? এই 2-3 দিন আগে। কেন বলুন তো? বলছি তার আগে বলুন এই বাড়িতে আর কে কে থাকে? জানাটা ভালো করে চেক করতে করতে বলল আফা। আমি আর কাজের বুয়া আর রেহেনা খালা। ওয়াও, তাহলে তো খুনিকে ধরা আরও সোজা হয়ে যাবে আমার জন্য।
আপনি এক্ষুনি জানালা থেকে সব ফিঙ্গারপ্রিন্ট তুলে আপনার আর রেহেনার খালার সাথে ম্যাচিং করাতে দিন। আমি নিশ্চিন্ত এখান থেকে আপনাদের হাতের চাপ বাদেও খুনির হাতের চাপ নিশ্চয়ই পাওয়া যাবে। ওকে, এবার বুঝেছি ব্যাপারটা, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। এই বলে এসিপি ফাহাদ বেরিয়ে গেল। আফা সেখানে বসে থাকল। রেহেনা খালা এক কাপ চা কফি দিয়ে গেছে। আফা সেই ধোঁয়া ওঠা কফির দিকে তাকিয়ে ভাবছে, খুনি কে হতে পারে? আচ্ছা, এমনটা নয় তো, যা দেখছি সব মরিচিকা, এর পিছনে অন্য কারোর হাত আছে। পায় আফাব আহমেদ ঘটনাগুলো প্রথম থেকে ভাবতে লাগল। প্রথমে নয়নাকে টর্চার করা, তারপর খুনের চেষ্টা। নয়নার শ্বশুরবাড়ির সবাই নিখোঁজ। এরপর তিস্তার পারে নয়নার পরিবারের লাশ পাওয়া, নয়নাকে আবারও মারতে চেষ্টা, এরপর পুলিশ সুপার তারিখের বিভৎস মৃত্যু। সন্দেহের তালিকায় ৩ জন। প্রথমে নয়না, কারণ খুনির হাতের একটা স্পাইভার থাকা সত্ত্বেও নয়নের বুকের বা পাশে গুলি লেগে আহত হয়, তাও আবার গুরুতর নয়। দ্বিতীয়ত সুধীর বাবু, যে কিনা নয়নার আর্তনাদ শুনেও এগিয়ে আসেননি। তৃতীয়ত নয়নের বোন। আজ শ্বশুরবাড়ির লোক, যারা গত ১ সপ্তাহ ধরে নিখোঁজ। এদের মধ্যে কে আসল খুনি হতে পারে? নিজেই নিজেকে প্রশ্ন করল আফা। হঠাৎ ঠকঠক শব্দ হলো। আফাব চট করে বসা থেকে উঠে দেওয়ালের এক কোণায় লুকিয়ে পড়ল। কোমরে গুঁজে থাকা ডিজাইন এগোলটা ২ হাতে দিয়ে ধরে দরজার দিকে তাক করল। উনি নেই তো, তবে পুলিশের পোশাক পরা লোকটাকে দেখে আফাব মন থেকে খুনির ভয়টা কেটে গেল। লোকটা একটু এগিয়ে এসে বলল, স্যার, আমি কনস্টেবল দুর্জয়, এসিপি স্যার আমাকে পাঠিয়েছেন। কেন? স্যার, আমরা আরও ৩টা বস্তাবন্দি লাশ পেয়েছি নর্দমার মধ্যে। লাশ পচে গেছে। দিয়ে এনে টেস্টের জন্য ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে। কাল লাশ। অবাক হয়ে বলল আফা। স্যার, সেটা এখনো জানা যায়নি, তবে শীঘ্রই জানা যাবে। এসিপি স্যার আপনাকে আমার সাথে যেতে বলেছেন। কনস্টেবল দুর্জয়ের কথায় আফা কিছু বলল না, হন্তদন্ত হয়ে বলল, চলো। আফাফার এসিপি ফাহা ৩টে লাশের সামনে দাঁড়িয়ে আছে। লাশগুলো সেলাই করা হয়েছে, তবু কোন কোন জায়গায় পৌঁছে গিয়ে সেলাই খুলে গিয়েছে। লাশ ভালোমতো আইডেন্টিফাই করা যায়নি। ফরেন্সিটি রিপোর্ট অনুযায়ী ২টা লাশ নয়ন আর শ্বশুর শাশুড়ি, আর একটা নয়ন আর স্বামীর। ডাক্তার বিজয়ের মতোই লাশকে দায়ী বা ভারী অস্ত্র দিয়ে মারা হয়েছে। লাশের এমন অবস্থা দেখে এসিপি আর আফা দুজনেই বেশ নড়ে চলে উঠল। ০৬-০৭ খুন, তাও আবার এমন বিভৎস ভাবে। কিন্তু কোন ক্লু কিছুতেই পাচ্ছেন না তারা। কোনি যে এসিপি আর স্পাইডার অফকে এমন ৭ ম্যাচের জাতাকলে ফেলেছে, সেটা বেশ বোঝা যাচ্ছে। এ যেন শূন্যতেই শুরু, আবার শূন্যতেই শেষ না। এবার দেখছি কিছু একটা করতেই হবে। উনিকে যদি লকআপের না ঢুকিয়েছি, তাহলে আমার নাম আফা নয়। মর্গ থেকে হন হন করে বেরিয়ে গেল স্পাই আফা। এসিপি ফাহাদ আর ডক্টর বিজয় অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল স্পাই অফাফের যাওয়ার দিকে। বুঝলেন, স্যার মালটারে নতুন দেখছি। একেবারে পাক্কা হাত, দয়া মায়া নাই বললেই চলে। পুরাই পাথর। ঘ্যাঁচ ঘ্যাঁচ করে খুন করে হকচকে খেতে খেতে বলল ফারুক। কতদিন হলো শহরে এসেছে? এই ধরুন ১ মাস মাত্র। ১ মাসেই এত জনপ্রিয় হয়ে গেল। আফাপের কথায় ফারুক সতর্ক দৃষ্টিতে একবার চারপাশটা ভালো করে দেখে নিল। এরপর চেয়ার থেকে উঠে টেবিলে ঠেস দিয়ে স্পাই আফাপের কানে কানে বলল, স্যার বেডা, এই মালপঙ্গনে কাজ পাকা, এই জন্যই এত ডাক। একে কোথায় পাওয়া যাবে? স্যার, ওরে পাইবেন না। গত ১ সপ্তাহ ধরে ওরে দেখি নাই, মনে হয় গা ঢাকা দিচ্ছে। তাই আপনি যদি আমারে। মাথা নিচু করে বলল ফারুক। ফারুক, আমি তোমাকে কখনো হতাশ করেছি? না স্যার, তাও করেননি অবশ্য। তাহলে কিছু না স্যার। এই বলে পকেট থেকে একটা হলুদ রঙের চিরকুট বের করে দিল স্পাই এজেন্ট আফা। ফের হাতে চিরকুটটা কিছুক্ষণ এপাশ ওপাশ করে দেখল আফা। হ্যাঁ, এটাই চেয়েছিলাম। খুশিতে গদগদ হয়ে চকচকে ২,০০,০০০ টাকার নোট ফারুকের হাতে গুজে দিয়ে আফা পিছন থেকে হাঁটতে লাগল। আফাপের প্রথম থেকেই নয়নের কাকা শ্বশুর সুদিনের উপর বেশ গাঢ়ভাবে সন্দেহ হচ্ছিল। নেহাত হাতে কোন প্রমাণ ছিল না। নয়না আর নয়নার শ্বশুরবাড়ির লোকেদের উপর যে ছিল না, সেটাও নয়। ব্যাপারটা ঠিক এরকম, সুধীরের ওপর ৪-০%, আর বাকি ২ পক্ষের ওপর ৩০ করে। সুধীর বাবু বেশ ভালোই চাল চেলেছেন, তবে শেষ রক্ষা হয়নি। মৃদুলার জয়া সবই বলে দিয়েছে।
নয়ন আসলে সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত। এই রোগে আক্রান্ত রোগীরা বাস্তব জগতের বাইরে নিজের কল্পনায় এক জগৎ তৈরি করে নয়নও করেছিল। সে মাধুর্যকে নিজের পুতুল মনে করেছিল, কল্পনায় নিজের আধ্যাত্মিক শক্তি আছে ভেবে। সেই শক্তি দিয়ে মাধুর্যকে নিজের দিকে প্রভাবিত করতে চেয়েছিল। নয়না মনে করেছিল, নয়নার শ্বশুরবাড়ির লোকেরা ওকে মারতে চায়, ওকে খুন করতে চায়, আর এই মৃত্যুটা ভয়ানক। এই খুনের মেইন পয়েন্টে হয়ে দাঁড়ায় রোগী নিজেও বুঝতে পারে না যে সে আস্তে আস্তে মানসিক ভারসাম্যহীন হয়ে যাচ্ছে। অবশ্য পাগল কখনো বোঝে না সে পাগল। নয়না ধীরে ধীরে মৃত্যু ভয় তথ্যস্থ থাকতে শুরু করে, সব সময় আতঙ্কিত থাকে। এ যেন কেউ তাকে খুন করে মারবে না, বিষ দিয়ে মারবে। আর সুধীর বাবু সেটারই সুযোগ নিয়েছেন। সুধীর বাবু পেশায় একজন সাইক্লোন টেস্ট, তবে শিক্ষার ভুল প্রয়োগের ফলে তার লাইসেন্স বাতিল করা হয়, তাই সেখানকার ল্যাটা চুকিয়ে গত 2 বছর হল এখানে এসেছেন। নয়নকে এমনিতে ভালোবাসা দেখালেও তিনি যে নয় নাকি শুধু একটা দাবার গুটি বানিয়েছেন সেটা কোনো কাকপক্ষীয় টের পায়নি। এক ধরনের আসক্তবিহীন ড্রাগ 1950 থেকে 1960 সাল পর্যন্ত আমেরিকায় একটা জাস্ট ঔষধ হিসেবে ব্যবহার করা হতো, কিন্তু পরে ইউএসের সরকার এটাকে নিষিদ্ধ ঘোষণা করে। এই ড্রাগ মানুষের মনে প্রবলভাবে হ্যালুসিনেশনের চেষ্টা করছে, অদ্ভুত সব চিন্তাধারা মাথায় তৈরি করে, কোন এক ব্যাপারের দিকে বেশি প্রভাবিত করে রোগী ডিপ্রেশন আর ফ্রাস্ট্রেশনে ভোগে, ধীরে ধীরে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। আর সুধীর বাবু এই ড্রাগই নয়না সিরিঞ্জের মাধ্যমে রোজ দিয়ে যেতেন। 1-2 ঘন্টার মেয়াদের এই ড্রাগ আসলে নয়নার শ্বশুরবাড়ির লোকেদের কাল হয়ে দাঁড়িয়েছিল। নয়নার শ্বশুরবাড়ির সদস্যদের বলা হতো এটা এক প্রকার ভিটামিন, নয়নার শরীর দুর্বলতার জন্য দেওয়া হচ্ছে। মিস্টার আফা, আপনি এত কিছু জানলেন কিভাবে? এসিপি ফাহাদের কথায় আফা মৃদু হেসে বলল, সিজোফ্রেনিয়া রোগদার সম্পর্কে মৃদুলের কাছ থেকেই জেনেছিলাম, আর বাকিটা স্ট্রাইকার টেস্ট, ডক্টর আসাদ আর কিছুটা বই ঘাটাঘাটি করে জেনেছি। বলতেই হবে মিস্টার আফা, আপনার তুলনা নেই। 0 থেকে শুরু করে কতটা এগিয়েছেন আপনি। এসিডি স্যার হতে কলিকাতা বের করা আমার ডিউটি, আর খুনিকে খুঁজে বের করে জেলে ঢোকানো আপনার ডিউটি। তা যা বলেছেন মিস্টার আফাব, তবে কি? তবে সুধীর বাবু এসব করতে যাবেন কেন? এর পিছনে মোটিভ কি? এই বিষয়ে কিছু জানতে পারলেন? জেনেছি, সবে সিওর না। যতদূর জেনেছি উনি একজন নাস্তিকবিদ, শয়তানের পূজারী। শয়তানকে মানুষ ভোগ দেওয়ার জন্য এমনটা করতে পারেন। এমনটাও হতে পারে হয়তো তার ভাইয়ের সাথে তার বড় কোন ঝামেলা ছিল। আমার মনে হয় দ্বিতীয়টাই হবে। হবে হয়তো। সুধীর বাবু নেই। সমস্ত বাড়ির ভালোভাবে তল্লাশি নিয়েছি, কিন্তু কোথাও পাইনি। মনে হয় পালিয়েছে। স্পাইক আফাপের কথা শেষ হওয়ার সাথে সাথে কনস্টেবল নিলয় হন্তদন্ত হয়ে কথাটা বলল। নীলের কথা শুনে এসিপি ফাহাদ বিশ্বকে বলল, হোয়াট? কি বলছে এসব? ও মাই গড, অমন একটা জানোয়ার এই শহর ছেলে পালিয়ে যেখানেই যাবে সেখানেই এমন একটা বিপস কাজ ঘটাবে। মাথায় হাত দিয়ে ধপ করে চেয়ারে বসে পড়ল এসিপি ফাহাদ। সব শেষ। এই জানোয়ারটাকে কিভাবে ধরবেন তিনি? ওদিকে আফাব এসিপি ফাহাদের কাণ্ড দেখে মুচকি হাসতে লাগল। এসিপি ফাহাদ প্রচণ্ড বিরক্ত হলেন। এমন সিরিয়াস পরিস্থিতিতে হাসলে প্রচণ্ড রাগ হওয়া স্বাভাবিক। কি হলো, আপনি হাসছেন কেন? হাসব না, আপনি যা করছেন মানে। এই নিন জিপিএস লিংক। স্পাই অফ এত কাঁচা হাতের খেলাড়ি নয়। আমি তো আগে থেকেই জানতাম, সব ভিকটিমদের গাড়িতে জিপিএস লাগিয়ে রেখেছিলাম। বলি হো হো করে হাসতে লাগলেন আফা। এসিপি ফাহাদ নিজের কর্মকাণ্ডের জন্য একটু লজ্জা পেল। এক্ষুনি চটে গিয়ে আফাবকে কিনা বলতে যাচ্ছিলেন, অথচ ছেলেটা কত কাজের। কিছুক্ষণ পর কনস্টেবল ফিরোজকে জিপিএস লিংকটা গুগল ম্যাপে অ্যাড করতে বললেন। শহর থেকে বাইরে এক সংসার জায়গা। এখানে খুব সহজেই একটা মানুষকে মেরে গুম করে দেওয়া যাবে, এমন একটা জায়গায় সুধীর বাবুর গাড়িটা থেমে আছে। ব্যাপারটা কেমন গা ছমছমে ঠেকছে এসিপি ফাহাদের। আর যাই হোক, জানোয়ারটার উপর এতটুকু ভরসা নেই তার শেয়ার। আর মাত্র 500 মিটার। কনস্টেবল নিলয়ের কথায় অফার আর এসিপি দুজনেই বেশ চমকে উঠল। এরপর খুব সতর্কতার সাথে পা টিপে টিপে এগিয়ে যেতে লাগলেন।
হঠাৎ আফা থেমে গেল, পিছনে হাত নাড়িয়ে সবাইকে থামতে বলল, মুখে আঙ্গুল দিয়ে চুপ করে বসে পড়ল সবাই। চোখের সামনে এমন বিপস দৃশ্য যেন ইংলিশ হরর সিনেমাকেও হার মানাবে। জ্বলন্ত আগুনের মধ্যে লাল রঙের কাগজ ফেলে দিয়ে তাতে বোতলের পর বোতল রক্ত ঢেলে যাচ্ছেন সুধীর বাবু আর তার স্ত্রী, আর সাথে এক বুড়ো করে পুরোহিত, বেশ এক অদ্ভুত সব মন্ত্র জপে যাচ্ছে। এবার আর কারোরই বুঝতে বাকি রইল না আসলে এখানে কি হতে যাচ্ছে। এসিপি ফাহাজার চুপ থাকতে পারল না, রিভলভারটা আকাশের দিকে তাক করে ফায়ার করলেন, আর সাথে সাথেই সুধীর বাবু আর উনার বউ পিছনে প্রাণপণ দৌড়াতে লাগলেন, কিন্তু বিধি গাছের শিকড়ের সাথে খুব জোরে ধাক্কা খেয়ে ছিটকে দূরে পড়ে গেল দুজনে। এসিপি ওদের কাছে পৌঁছানোর আগেই আফা তার লাইসেন্স করা ডিজার্ভ গানটা সুধীর বাবুর মাথায় ঠেকাল। মিস্টার সুধীর, আপনার সব খেল খতম বলি হো হো করে হেসে উঠল আফা। হ্যান্ডকাপ পরিয়ে গাড়িতে তোলা হয়েছে সুধীর বাবু আর তার স্ত্রীকে। পুরোহিত সাজের লোকটা গুলির শব্দে জ্ঞান হারিয়েছে। সবাইকে জিপে করে নিয়ে যাওয়া হচ্ছে। এসিপি ফাহাদ আর আফাপের এখনো বিশ্বাস হচ্ছে না আজকের যুগেও কেউ এমন একটা জঘন্য কাজ করতে পারে, 6টা প্রাণের জন্য একটা প্রাণ ফিরে পাওয়া। ছি, এরা কি মানুষ! আসলে সুধীর বাবু এলএসডি ড্রাগ নিয়ে নয়নার মস্তিষ্কে একটা গ্রান্তর ধারণার সৃষ্টি করেছিলেন, আর সফল হন। নয়নাকে বোঝানো হয়েছিল মাধুর্য পরকীয়ায় আক্রান্ত ও নয়নাকে তালাক দিতে চায়। নয়নার শ্বশুরবাড়ির লোকেরাও কে মেরে ফেলতে চায়, আর যার কারণে মানসিক ভারসাম্যহীন নয়নার দ্বারা সবাইকে খুন করে ফেলা খুব একটা কঠিন হয়নি। কিন্তু নয়নের মোট জয়া আর মৃদুল কিভাবে বেঁচে গেছে সে সম্পর্কে জানা যায়নি। তবে এই গেছে এসিপি ফাহাদ আর হাদ মধ্যযুগীয় হিমস্রোত খুঁজে পেয়েছে। কেউ নিজের সন্তানকে লাভের জন্য 0506 মানুষকে খুন করতে পারে, সেটা এবার মুখোমুখি ফেস করেছেন তারা। কিন্তু এত কিছুর পর ও পুলিশ সুপার তারেক রহমানকে কে মেরেছে, কেন মেরেছে জানা যায়নি। ইনভেস্টিগেশন চলছে, হয়তো জানা যাবে, হয়তো যাবে না। অজ্ঞাত লাশটার বিজ্ঞাপন দেওয়া হয়েছে, যদিও বা পেস আইডেন্টিফাই করা যায়নি। ডক্টর বিজয় আগন্তুক গ্লাসটির একটা অনুমান 3D ছবি প্রিন্ট করেছেন। এছাড়া এই আগন্তুক সম্পর্কে আর এভিডেন্স পায়নি এসপি ফাহাদ আর আফা। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।